একদিকে 2500 বছরের প্রাচীন ইতিহাস আর বুদ্ধের শান্তির বাণী, অন্যদিকে আধুনিক ভারতের এক বিস্ময়কর স্থাপত্য যা আপনাকে ধ্যানে বসতে বাধ্য করবে। বারাণসী ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা শুধু গঙ্গার ঘাট নয়, পাড়ি দিচ্ছি আধ্যাত্মিকতার এক অন্য দিগন্তে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। বারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম দিনের গঙ্গা আরতি আর অলিগলি ঘোরার পর আমরা পৌঁছে যাব বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার স্বরভেদ মহামন্দিরে। সাদা মার্বেলের গায়ে খোদাই করা এর অপূর্ব কারুকার্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এরপর আমরা যাব শান্তির খোঁজে সারনাথ। সেখানে চাক্ষুষ করব 80 ফুট উঁচু এক বিশাল বুদ্ধমূর্তি এবং ঘুরে দেখব থাই টেম্পলের শান্ত পরিবেশ। শুধু তাই নয়, আমরা ঘুরে দেখব বিখ্যাত চৌখণ্ডী স্তূপ এবং সারনাথের সেই খননকার্য থেকে পাওয়া প্রাচীন ধ্বংসাবশেষ। বিকেল হতেই আমরা ঢুকে পড়ব বারাণসীর সেই গোলকধাঁধার মতো সরু গলিতে আর খুঁজে নেব সবথেকে জনপ্রিয় লস্যির দোকান। সবশেষে রাতের আলোয় ঝলমলে কাশী বিশ্বনাথ করিডোরের এক মায়াবী রূপ আপনাদের দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা। বারাণসী সফরের আজ আমাদের দ্বিতীয় দিন। এখন ঠিক ভোর 5টা। শহরটা সবেমাত্র আড়মোড়া ভেঙে জাগছে। চারপাশটা এখনো আবছা অন্ধকারে ঢাকা, কিন্তু বিশ্বাস করুন, এই নিস্তব্ধতার মধ্যেও এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি চায়ের দোকানে। বারাণসীর সকাল মানেই হলো মাটির ভাঁড়ে গরম মশলা চা। দোকানের উনুনে কোয়লার আঁচ, দুধের স্বরের গন্ধ আর আদা এলাচের সুবাস, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। এই চা না খেলে কাশীর সকালটা ঠিক জমে না। আমরা হাঁটা শুরু করলাম বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের দিকে। কাল রাতে এই রাস্তাটা আলোয় ঝলমল করছিল, অথচ দেখুন সকালে এর রূপ একদম পাল্টে গেছে। রাস্তার ধারের দোকানগুলো এখনো খোলেনি, শাটার নামানো, কিন্তু তার বদলে রাস্তার একপাশে বসেছে টাটকা সবজির বাজার। গ্রাম থেকে আসা চাষিরা পসরা সাজিয়ে বসেছেন। আমরা ঘাটের কাছে চলে এলাম। কি অপূর্ব দৃশ্য! চারিদিকে শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে। হাজার হাজার মানুষ গঙ্গার পবিত্র জলে পুণ্যস্নান করছেন। ঘাটের সিঁড়িতে কেউ ধ্যান করছেন, কেউ বা সূর্য প্রণাম। গঙ্গার বুক থেকে আসা ঠান্ডা হাওয়া আর ধূপের গন্ধ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এই ভোরের গঙ্গা যেন পরম শান্তিময়ী। ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলের উল্টো দিকের অ্যারোমা অফ কাশী রেস্তোরাঁয়। এখানে বসে গরম গরম ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমাদের আজকের সাইটসিইং এর পালা। আমরা 650 টাকায় একটি অটো বুক করে নিয়েছি সারাদিনের জন্য। আমাদের প্রথম গন্তব্য স্বরভেদ মহামন্দির ধাম। বারাণসী শহরের যানজট পেরিয়ে প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছলাম উমরহাতে অবস্থিত এই মন্দিরের কাছে।
এই মন্দিরটি রোজ সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, তবে আমার মতে সকাল সকাল এখানে আসাই সব থেকে ভালো। আর হ্যাঁ, এখানে মোবাইল বা ক্যামেরা ভিতরে নিয়ে যাবার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। তাকিয়ে দেখুন এই স্থাপত্যের দিকে। এটি কেবল মন্দির নয়, এটি হলো বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র। সাততলা এই মন্দিরে একসাথে 20,000 মানুষ ধ্যান করতে পারেন। মন্দিরের উপরের ভাগটি একটি প্রস্ফুটিত পদ্মফুলের মতো দেখতে। রাজস্থানী মাকরানা মার্বেল দিয়ে তৈরি এই সাদা ধবধবে মন্দিরটি সূর্যের আলোয় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। জানা যায় এটি তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছে। আমরা শু স্ট্যান্ডে জুতো খুলে মন্দিরের কাছে চলে এলাম। মন্দিরের গায়ের এই অপূর্ব সুন্দর কারুকার্যগুলো দেখুন, জাস্ট অসাধারণ। ভেতরে প্রবেশ করতেই সিলিংয়ের কারুকার্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে সর্বেদের 4000টি দোহা, আর ভেতরে স্তম্ভগুলোতে প্রাচীন ভারতীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। মহর্ষি সদফল দেওজি মহারাজের আধ্যাত্মিক দর্শনে তৈরি এই স্থানটি সম্পূর্ণ নীরব এবং শান্ত। এবার আমাদের গন্তব্য সারনাথ। এখান থেকে সারনাথের দূরত্ব প্রায় 18 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 20 মিনিট। বৌদ্ধ ধর্মে সারনাথের গুরুত্ব অপরিসীম। লুম্বিনী, বোধগয়া এবং কুশীনগরের পাশাপাশি সারনাথ হল বৌদ্ধদের প্রধান 4টি পবিত্র তীর্থস্থানের মধ্যে একটি। সারনাথ নামের উৎপত্তি মূলত সংস্কৃত শব্দ সারঙ্গনাথ থেকে। সারঙ্গ মানে হরিণ এবং নাথ মানে প্রভু, অর্থাৎ হরিণদের প্রভু। প্রাচীন বৌদ্ধ সাহিত্যে এই স্থানটি মৃগদাব নামেও পরিচিত ছিল। সারনাথে পৌঁছে আমাদের অটো একটা পার্কিং লটে দাঁড়ালো। এখান থেকে ট্যুরিস্ট স্পটগুলো খুবই কাছাকাছি অবস্থিত, তাই আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। আমাদের প্রথম গন্তব্য থাই টেম্পল। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। ভেতরে ঢুকে দেখি বিশাল চত্বর। সারনাথে যতগুলো মন্দির আছে
তার মধ্যে এই মন্দিরের এরিয়া সব থেকে বড়। চারপাশটা খুব সুন্দর বাগান দিয়ে সাজানো। শোনা যায় সারনাথের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। গৌতম বুদ্ধ গয়ায় দিব্যজ্ঞান বা বোধিলাভ করার পর প্রথম ধর্ম প্রচারের জন্য সারনাথকেই বেছে নেন। এখানেই তিনি তার প্রথম 5 জন শিষ্যকে উপদেশ দেন। বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। সারনাথের থাই মন্দিরটি মূলত থাইল্যান্ডের বৌদ্ধ ভক্তদের দ্বারা বিংশ শতাব্দীর শেষের দিকে তৈরি করা হয়েছে, যাতে থাই তীর্থযাত্রীরা সারনাথে এসে প্রার্থনা করতে পারেন। মূল মন্দিরটি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীতে নির্মিত। এর ছাদগুলো ঢালু এবং সোনালী রঙের কারুকার্য করা, যা ভারতের অন্যান্য মন্দির থেকে একে আলাদা করে তোলে। আমরাও ভেতরে প্রবেশ করলাম। থাই টেম্পল দর্শন করে আমরা এগিয়ে চললাম 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তি দেখতে। আশপাশটা খুব সুন্দর বাগান আর বুদ্ধের বিভিন্ন রূপের মূর্তি দিয়ে সাজানো। আমরা পৌঁছলাম 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তির সামনে। এই বিশাল আকার বুদ্ধ মূর্তির নির্মাণ কাজ শেষ হতে প্রায় 1 দশকেরও বেশি সময় লেগেছে। বেলে পাথর দিয়ে তৈরি এই মূর্তিতে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন। মূর্তির নিচে বুদ্ধের বিভিন্ন মুদ্রার ছোট ছোট খোদাই করা কাজগুলো দেখুন, কি নিখুঁত। এই 80 ফুট উঁচু বুদ্ধের মূর্তিটি জাপানি এবং থাই স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে পরিচিত। থাই টেম্পল চত্বরের ঠিক পাশেই রয়েছে চৌখণ্ডী স্তূপ। ভেতরে প্রবেশ করতে মাথা পিছু 25 টাকা করে টিকিট লাগে, কিন্তু আপনি যদি টিকিট কাউন্টারের বাইরের লাগানো এই কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কাটেন, তাহলে মাথা পিছু 20 টাকা করে পড়বে। আমরাও অনলাইনে টিকিট কেটে ঢুকে পড়লাম। এই স্তূপ কেবল একটি বৌদ্ধ ধর্মীয় স্থান নয়, বরং ভারতের মধ্যযুগীয় ইতিহাসের একটি বিশেষ সাক্ষ্য বহন করে। বিশ্বাস করা হয় বুদ্ধদেব গয়ায় জ্ঞানলাভের পর যখন সারনাথে আসছিলেন, তখন এই স্থানেই তার সেই 5 জন প্রাক্তন শিষ্যের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই স্তূপটি মূলত একটি বিশাল ইটের তৈরি উঁচু ঢিবির মতো দেখতে। এর নিচের অংশটি প্রাচীন গুপ্ত যুগের স্থাপত্যশৈলী মেনে তৈরি। স্তূপের চারপাশ ধাপে ধাপে ওপরে উঠে গেছে। একেবারে শীর্ষে একটি 8 কোণ বিশিষ্ট মিনার রয়েছে, যা স্পষ্টতই মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন। ইটের তৈরি এই মিনারের গায়ে সুন্দর জানলার কারুকার্য দেখা যায়। খননকার্যের সময় এখানে কিছু বুদ্ধমূর্তি এবং প্রাচীন টেরাকোটার কাজ পাওয়া গিয়েছিল, যা বর্তমানে সারনাথ জাদুঘরে সংরক্ষিত আছে। আমাদের পরের গন্তব্য সারনাথের প্রাচীন ধ্বংসাবশেষ। এখানেও প্রবেশ করতে মাথা পিছু 25 টাকা করে টিকিট লাগে, কিন্তু অনলাইন কাটলে 20 টাকা। টিকিট কাউন্টারের উল্টো দিকে অনেক দোকান আছে,
যেখানে ছোট ছোট বুদ্ধ মূর্তি থেকে শুরু করে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে, যা আপনি সারনাথের স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যেতে পারেন। ভেতরে প্রবেশ করার আগে চোখে পড়ল সারনাথ মিউজিয়াম। এটি ভারতের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলোর মধ্যে একটি, যেখানে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে ১২তম শতাব্দী পর্যন্ত সময়কালের অমূল্য নিদর্শন রাখা আছে। এই মিউজিয়ামের টিকিট মূল্য, খোলা এবং বন্ধের সময়ে সহ সমস্ত তথ্য স্ক্রিনে দেওয়া রইল। সারনাথের এই জায়গাটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় রয়েছে। ভেতরে প্রবেশ করে দেখি বিশাল এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। শোনা যায় সারনাথের এই ধ্বংসাবশেষগুলো কয়েকশো বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। আমরা প্রথমে এলাম অশোক স্তম্ভর কাছে। সম্রাট অশোকের দ্বারা নির্মিত এই স্তম্ভটির শীর্ষভাগ এখানেই পাওয়া গিয়েছিল। এটিই বর্তমানে ভারতের জাতীয় প্রতীকের উৎস। এবার দেখলাম মূল গন্ধকুটি বিহার। এটিই ছিল সেই পবিত্র মন্দির যেখানে বুদ্ধদেব স্বয়ং ধ্যান ও বসবাস করতেন বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের বিশাল আকার দেয়ালগুলো আজও এর প্রাচীন মহিমা জানান দেয়। এরপর আমরা দেখলাম ধর্মরাজিকা স্তূপ। এটি সম্রাট অশোক তৈরি করেছিলেন বুদ্ধের দেহাবশেষ সংরক্ষণের জন্য। এখন কেবল এর ভিত্তি বা নিচের অংশটিই অবশিষ্ট আছে। এছাড়াও এখানে সারিবদ্ধভাবে সাজানো বেশ কিছু বৌদ্ধ বিহার বা মঠের ধ্বংসাবশেষ রয়েছে, যেখানে কয়েকশো ভিক্ষু একসাথে পড়াশোনা ও সাধনা করতেন। এই সব দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিখ্যাত ধামেক স্তূপের সামনে। ধামেক স্তূপের ইতিহাস প্রায় ২৫০০ বছর পুরনো। বর্তমান স্তূপটি ৫০০ খ্রিস্টাব্দে গুপ্ত যুগে নির্মিত হয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে সম্রাট অশোকের সময় এখানে একটি প্রাচীন স্তূপ ছিল, যার ওপর ভিত্তি করেই বর্তমানের এই বিশাল কাঠামোটি তৈরি করা হয়েছে। স্তূপের দেয়ালের গায়ে গুপ্ত যুগের অত্যন্ত সূক্ষ্ম জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা এবং মানুষের প্রতিকৃতি খোদাই করা আছে। এই কারুকার্যগুলো তৎকালীন সারনাথ স্কুল অফ আর্টের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। বৌদ্ধদের কাছে এটি সেই জায়গা যেখানে ধর্মের চাকা প্রথম ঘুরতে শুরু করেছিল, তাই সারা বিশ্বের বৌদ্ধ ভিক্ষু ও পর্যটকরা এখানে শ্রদ্ধা জানাতে আসেন। লোকাল সাইটসিং সেরে আমরা সোজা চলে এলাম আমাদের হোটেলের ঠিক উল্টো দিকের শ্রীকৃষ্ণ ভোজনালয় লাঞ্চের জন্য। বিকেল হতেই বারাণসীর রাস্তাঘাট একেবারে পাল্টে যায়। প্রচুর মানুষের ভিড়, রাস্তার ধারের দোকানগুলো আলোয় ঝলমল করছে। আমরা এক কাপ গরম চা খেয়ে প্রবেশ করলাম বারাণসীর সরু গলির মধ্যে।
চারপাশের নানান ধরনের জিনিসের দোকান, আর পর্যটকদের ভিড় ঠেলে যেতে যেতে হঠাৎ খুঁজে পেলাম একটা বিখ্যাত লস্যির দোকান। আপনারা যদি এখানে আসতে চান তাহলে কাশী বিশ্বনাথ দুয়ার দিয়ে প্রবেশ করে সোজা রাস্তা দিয়ে এগুলেই এই দোকানটা আপনার বাদিকে পড়বে। এই দোকানের লস্যি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ললিতা ঘাটে। রাতে এই ঘাটের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই ঘাটের উল্টো দিকেই রয়েছে কাশী বিশ্বনাথ করিডোরের গঙ্গা দুয়ার। আর দেখুন, রাতে এই গঙ্গা দুয়ার কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে বাহারি আলোয় সাজানো কাশী বিশ্বনাথ করিডোর। বড় বড় স্ক্রিনে মহাদেবের দর্শন হচ্ছে। দিনের বেলার করিডোর যতটা মহিমান্বিত, রাতের রূপ ততটাই মায়াবী এবং শান্ত। মন্দিরের চূড়াগুলো যখন আলোয় ঝলমল করে, মনে হয় যেন সাক্ষাৎ শিবের ধামে এসে উপস্থিত হয়েছি। অবশেষে আমরা এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। রাতে আলোয় সাজানো কাশী বিশ্বনাথ মন্দিরের রূপ যেন আরো মায়াবী হয়ে যায়। বন্ধুরা, বারাণসীর দ্বিতীয় দিনের সফরটা ছিল ঠিক এই শহরের মতোই বৈচিত্র্যময়। একদিকে যেমন সর্বেদ মহামন্দিরের সেই গভীর নীরবতা আমাদের মন ছুঁয়ে গেছে, অন্যদিকে সারনাথের প্রতিটি পাথর আমাদের শুনিয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। আর রাতের সেই মায়াবী বিশ্বনাথ করিডোর, যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। বারাণসী সিরিজের পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব এই শহরের আরও কিছু অজানা দিক। সেই রোমাঞ্চকর পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান। নমস্কার।